ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্রে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রের চিঠি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর আশা উপদেষ্টার। পিলখানা হত্যা তদন্তে কমিশন গঠন। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। পিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল আওয়ামী লীগ, মন্তব্য আইন উপদেষ্টার। বছরখানেক সময় পেলে সংস্কার কাজ শেষ করার আশা। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। বিক্ষোভ, দর কষাকষিতে সক্ষম, ইউনিয়ন ছাড়া অস্থিরতা কমবে না বললেন সংস্কার কমিশন প্রধান। এবং আবারও ডলারের বাজারে অস্থিরতা, দাম বেড়ে 127 টাকায় ঠেকলেও মিলছে না ব্যাংক খোলা বাজারে। আমদানি ব্যয় বাড়া ও কারসাজিকে দুষছেন সংশ্লিষ্টরা। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজেপি দিবসের অনুষ্ঠান শেষে তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় দেশের গণ্ডি ছাড়িয়ে আলোড়ন তৈরি হয় আন্তর্জাতিক অঙ্গনেও। শেখ হাসিনা সরকার পতনের পর এ হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জারি হয় হাইকোর্টের রুলও। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার পূর্ণ তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিশন। পিডিআর পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। উপদেষ্টা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানেই আছে সরকার। এক্ষেত্রে নীতিগত কোনো পরিবর্তন আসেনি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বছরখানেক সময় পেলে সংস্কার কাজ শেষ করার আশা তার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে এমন একটা সিস্টেম, আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুপহোলস আছে, এটা বড় বড় আইনজীবীরা জানেন, এটাও করার ইচ্ছা আছে। তারপর আমাদের যে রুলসগুলো আছে এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের বুরহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছরখানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে, বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয়, তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ। যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নতুন মামলায় গ্রেফতার রহমান, আনিসুল হক ও পলকসহ আওয়ামী লীগ সরকারের 9 হেভিওয়েট ব্যক্তিকে রাজধানীর নিউ মার্কেট, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানার আলাদা আলাদা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। একই দিন পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। এ সময় আদালতে পটন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। প্রাথমিক তদন্তে আশরাফ খান পটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এতে অন্য আসামিরা হলেন এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। ডেপুটি গভর্নর থাকাকালে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ ওঠে। তিনি আলোচিত পিকে হালদারের সহযোগী ছিলেন বলেও কয়েকজন আসামির জবানবন্দিতে উঠে এসেছে। এর আগে সুর চৌধুরী, তার স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দ করে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন সুর চৌধুরী। 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সব আন্দোলন হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তেই। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। জনগণের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির এই সিনিয়র নেতা। বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি, এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয় তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। দুপুরের সময় আরও থাকছে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে উপদেষ্টা হাসান আরিফ। রাষ্ট্রীয় শোক পালনে বাংলাদেশ, সব সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা। ঠাকুরগাঁও শিবগঞ্জ কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জে ডিগ্রি কলেজ মাঠে এখানে আজকে বিএনপির সমাবেশ হতে যাচ্ছে, যে নিজ এলাকার আসনের আসলে মির্জা ফখরুল আলমগীর বিএনপি মহাসচিব, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে
মাঠে প্রবেশ করেছেন অসংখ্য নেতাকর্মী। আমরা দেখানোর চেষ্টা করব একদল মানুষ মাঠে ঢুকছেন মিছিল নিয়ে মানুষজন এই মাঠে জড়ো হচ্ছেন এবং এই সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। আপনারা দেখছেন যে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন। এখানে অসংখ্য মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে মাঠ পরিপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেক মানুষজনই কিন্তু রাস্তার বাইরে অবস্থান করছেন। তারা সংগঠিত হয়ে একবারে মাঠে ঢুকবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে সমাবেশের উদ্দেশ্য মূলত বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব আসলে মানুষের কাছে তুলে ধরা, তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে এই সমাবেশ। মূলত আরেকটা বিষয় বলে রাখা যায় যে আগামী নির্বাচন যার অধীনে হোক না কেন সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে কিন্তু একটি জনসভা বলা যায় এই ঠাকুরগাঁও জেলায় এবং শিবগঞ্জ উপজেলায় এই সমাবেশটি হতে যাচ্ছে, যেখানে নির্বাচনী প্রচারণা কিন্তু থাকবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। দুটি বিষয় কিন্তু মাথায় রেখে তারা এই জনসভার আয়োজন করেছেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে গত কিছুদিন যাবতই কিন্তু 5ই আগস্টের পরে যেখানে সাম্প্রদায়িক বৈষম্য সাম্প্রদায়িক অশান্তির যে কিছু পায়তারা চলছে কিছু মহল থেকে, বিশেষ করে বিগত আওয়ামী লীগের নেতৃত্ব তারা কিন্তু নানা রকমের চক্রান্ত করছে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য এবং তাদের যে সাম্প্রদায়িক অশান্তির যে পায়তারা সেগুলি মোকাবেলা করার জন্য গতকালকে পঞ্চগড়ে সাম্য সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনিময়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি মহাসচিব কিন্তু সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ তিনি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে পতিত সরকারের যে দোসর ছিলেন, যিনি প্রধান ছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি ভারতে বসে ষড়যন্ত্র করছেন এবং দেশকে অশান্ত করার জন্য বিভেদ তৈরি করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন। সেই দিক থেকে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ তিনি দিয়েছিলেন। আজকেও সেই ধরনের বার্তা হয়তো এখান থেকে তিনি দিবেন। একই সঙ্গে যে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের সংস্কার প্রস্তাব রয়েছে সেই সংস্কার প্রস্তাবে আসলে কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন করে আসলে নতুন বাংলাদেশ যখন পাওয়া গেছে সেই ক্ষেত্রে আমরা কীভাবে বাংলাদেশে গড়ে তুলব সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং অন্যান্য বক্তারাও তিনি সেগুলি দিবেন। একটি বিষয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে নির্বাচনের কথা কিন্তু বারবার রাজনৈতিক দলগুলি বলছে, বিশেষ করে বিএনপি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য এবং সেই নির্বাচনী যে রোডম্যাপ ঘোষণা করার পরে কিন্তু আসলে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দলের। তবে এর আগে থেকে কিন্তু যে যার মতো করে সব দলগুলি তাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে এবং মানুষের কাছে পৌঁছাচ্ছেন নির্বাচনে তাদের ইমেজ ধরে রাখার জন্য এবং সামনে নির্বাচন আসলে তারা কীভাবে অংশগ্রহণ করবেন এবং মানুষের ভোটাধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম জনসভা কিংবা সভা আলোচনা সভা সেগুলি করছেন। তারই কিন্তু প্রেক্ষাপটে আজকের একটি জনসভা অনুষ্ঠিত যাচ্ছে ঠাকুরগাঁও শিবগঞ্জ উপজেলার যে শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে এবং কিছুক্ষণের মধ্যে মানুষ কিন্তু ভরে যাবে এই মাঠে, সেটি কিন্তু আমরা ধারণা করতে পারি। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে বিএনপির জনসভার সব শেষ খবর। কারখানা পর্যায়ে ভয় ভীতিহীন ও দর কষাকষির মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তোলারও পরামর্শ তার। শ্রম ভবনে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এ সময় শ্রমিক প্রতিনিধিরা কমিশনের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। সোমবার শ্রম ভবনে তৈরি পোশাক কারখানার শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। সভায় উঠে আসে নানা প্রতিবন্ধকতার কথা, তুলে ধরা হয় বিভিন্ন সংস্কার প্রস্তাব। যেটা আইএলও কনভেনশন এবং আমার দেশের সংবিধানের যে মূল ধারা সেই ধারার সাথে কন্ট্রাডিক্ট করবে এমন কোনো কিছুকেই লতে অন্তর্ভুক্ত করা যাবে না। সংস্কার কমিশনের প্রধান বলেন, কারখানা মালিকদের সাথে শ্রমিক সংগঠনগুলোর ভীতিহীন আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, না হলে অস্থিরতা কমানো সম্ভব নয়। কারখানা পর্যায়ে ভয় ভীতিহীন দর কষাকষির চর্চা পরিবেশ তৈরির জন্য যদি উদ্যোগ না নেওয়া হয় সম্মিলিতভাবে সরকার, শিল্প এবং ইউনিয়ন বসে এবং বাস্তবসম্মত একদমই কিভাবে ইউনিয়নটা হবে এবং দর কষাকষি হবে, নামকস্ত ইউনিয়ন না, এটি ছাড়া আজকের এই ক্রাইসিস উত্তরণ সম্ভব না। এ সময় অটোমেশনের কারণে বেকার হওয়া শ্রমিকদের পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শ্রম খাতে নারী পুরুষ বৈষম্য কমানো ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় কমিশন।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আবারও ডলারের বাজারে অস্থিরতা। নির্ধারিত দরে খোলা বাজারে মিলছে না বিশ্বের প্রধান এই মুদ্রা। দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ভ্রমণ বা ব্যবসার কাজে বিদেশ পাড়ি দিতে যাওয়া অনেকেই পড়ছেন বিপাকে। আর রমজানকে সামনে রেখে আমদানি ব্যয় বাড়া, রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা ও কারসাজির কারণে দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেশা একজন ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রবিবার হন্য হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পেলেন না চাহিদা মতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে বিদেশ যাত্রা। ব্যাংক বলেছে কার্ড এন্ডোর্স করে নিতে হবে, ওদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জের ঊর্ধ্বগতির কারণে তারা বলতেছে তাদের কাছেও ডলার নেই। শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। ব্যাংকে আসলাম কিন্তু কোথাও ডলার না পেয়ে পরে মানি এক্সচেঞ্জের এখানে এসে দেখি যে ওনারা 127 টাকা 30 পয়সা করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ডলার ক্রয় 120 টাকা আর বিক্রয় মূল্য 121 টাকা লেখা আছে। তবে সর্বোচ্চ 127 টাকা 30 পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন। ক্রলিং পেগ রেট দেওয়ার মধ্যে আমরা 21 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তার আগে 19 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সে সময় লেনদেন হয়েছে, কম বেশি ক্রাইসিস ছিল, সেটাও ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে এসে যে অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা সার্বিক। আপনি প্রয়োজনের তুলনায় যদি বেশি দিতে চান তাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেবো কোথার থেকে? এটা তো আর আমি না পাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই অক্টোবরে বছর ব্যবধানে 1% বেড়েছে আমদানি ব্যয়। এদিকে রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনছেন কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবও পড়েছে ডলারের দামে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের সাদ অনুসারীরা। দেশব্যাপী হামলা মামলা এবং মুফতি নূরের মুক্তির দাবিও তাদের। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সাদপন্থীরা। টঙ্গীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক। বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমনভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না, থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাবেক বিচারপতি, সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ। দুপুরের সময় আরও থাকছে। চূড়ান্ত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। দুবাইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 20 ফেব্রুয়ারি আসর শুরু করবে বাংলাদেশ। 23 ফেব্রুয়ারি পাকিস্তান ভারত মহারণ। প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবার ও মায়ের দুধের সঙ্গে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমাতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আয়োজিত ডেপথন 5.0 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে, তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান তিনি। এ সময় ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি। Whatever development model we think of, that has to be friendly to the nature, respectful to our ecosystem. Now you get microplastic in breast milk, in uterus, in blood, in liver, in kidney, and in human brains. So how many more years do you want to wait to replace the polythene shopping bags with readily available jute bags and cotton bags? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উপকূলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে নৌ সদস্যরাও। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। শীতের সকালের মিষ্টি রোদে মাত্র কুয়াশা কাটতে শুরু করেছে। এরই মাঝে ট্রাম্পেটের ধ্বনিতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কমিশন পেতে যাওয়া নৌ সদস্যরা।
শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং মিড শিপমেন্ট 2022 আলফা ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসারের সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। এই সময় দেশের সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধ নৌবাহিনী কাজ করছে বলে জানায় নৌবাহিনী প্রধান। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মহান আদর্শে বলিবান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় তোমাদেরকে থাকতে হবে সদা প্রস্তুত। আমি আশা করব তোমাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব হবে দৃষ্টান্তমূলক। এবার সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সৌরভ অনার লাভ করেন মিডশিপম্যান 2022 আলফা ব্যাচের মিডশিপম্যান তহিদুর রহমান জয়। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেছেন মিডশিপম্যান নাফিস আলবি হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্র্যাভো ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট হাসনাতুল্লাহ। এই সময় কমিশন পাওয়া নবীন অফিসাররা দেশের জন্য কাজ করবেন বলে জানান তাদের অভিভাবকরা। বাংলাদেশ নৌবাহিনীতে যে একজন অফিসার হিসেবে আজকে কমিশন পেয়েছি, এই জন্য আসলে আমার আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দেশের সেবায় ছেলেকে নিয়োজিত করছি এবং সে দেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনবে, তার নিজের ডিগনিটিকে রেইজ করবে। আমি একবার আনন্দিত, আমি এবং গর্বিত যে আমার ছেলেকে আমি নৌবাহিনীর অফিসার হিসেবে দেখতে চাই। এবার 2022 আলফা ব্যাচের 36 জন মিডশিপম্যান এবং 2024 ব্র্যাভো ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 7 জন নারী। গভীর সাগরের যুদ্ধ জাহাজে মোতায়েন থেকে যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে, ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন থেকে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাষ্ট্রপতি সমাপনী কুচকাওয়াজে এসে সে কৃতিত্বের কথা তুলে ধরলেন নৌবাহিনী প্রধান। চট্টগ্রামের নাকালা মেডিকেল থেকে কমল দে, সময় সংবাদ। ভারতের আদানি নির্ভরতা কমাবে উৎপাদন শুরু করতে যাওয়া পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি উৎপাদনে গেলে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও দেখা দেবে না সংকট। অন্যদিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস করতেও সহায়তা করবে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে নির্মিত 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছে, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয়, যেখানে প্রতি ইউনিট প্রায় 15 টাকা খরচ হয়। কিন্তু আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র 9 টাকা। আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের লোডশেডিংয়ের পরিমাণ আমাদের অনেক কমে যাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। আরএনপিএলের সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াট। নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এজন্য এখানে অধিগ্রহণ করা হয় 950 একর জমি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বড়দিন ঘিরে উৎসবের রং চট্টগ্রামের গির্জাগুলোতে। নানা আয়োজনের প্রস্তুতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের। যিশুর গোয়াল ঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরে সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। জমকালো আয়োজন অভিজাত এবং 5 তারকা হোটেলগুলোরও। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বর্ণিল সাজে বন্দরনগরীর গির্জাগুলো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা, যেখানে দেখা মিলে যিশুর মনোরম জন্মদৃশ্য। পাশে বর্ণিল সাজে সাজানো ক্রিসমাস ট্রি।
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা দিয়ে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রস্তুতি শেষ গির্জাগুলোতে। 24 ডিসেম্বর রাত 9টা এবং রাত 12টায় দুটি মূল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি দিনটার জন্য। বড়দিনে আমরা অনেক আনন্দ করি, ফ্রেন্ডসদের সাথে ঘুরি। সকলের মাঝে যেন সৌহার্দ্য আর ভ্রাতৃত্ব গড়ে ওঠে এমন বার্তা যীশু খ্রিস্টের জন্মোৎসবে। প্রার্থনা নিবেদন করি আমাদের প্রেমময় ঈশ্বরের কাছে এবং তার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে চেষ্টা করি। বড়দিন উপলক্ষে ইতিমধ্যে নগরের অভিজাত ও 5 তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল বাতি, সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রিতে। উৎসবের দিন থাকছে জমকালো আয়োজন। বাচ্চাদের এই গেমসগুলোতে গার্ডিয়ানরা নিয়ে আসবেন, প্লাস সান্তা ক্লজ থাকবে। উইনার যারা হবেন সান্তা তাদেরকে গিফট হ্যান্ড ওভার করবেন। চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে। বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সকল অশান্তি দূর হয়ে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই পৃথিবী। যীশু খ্রিস্টের দেখানো সত্য ও ন্যায়ের পথে চলুক মানব জাতি। বড়দিনে এমন প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ট্রাম্প প্রেসিডেন্ট হলেও ক্ষমতা আদতে ইলন মাস্কের হাতে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের পানামা খাল পুনর্দখলের হুমকির জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। বলেছেন পানামা খাল ও তার আশপাশের প্রতিটি ইঞ্চি পানামা রাষ্ট্রের অন্তর্গত। নির্বাচনের জয়ের পর থেকেই একের পর এক বক্তব্য এবং বিতর্কিতদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বাজেট বিল পাশে ধনকুবের ইলন মাস্কের সম্পৃক্ততা নিয়ে চলছে সমালোচনা। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে প্রেসিডেন্টের গদিতে ট্রাম্প বসলেও আদতে এর নিয়ন্ত্রণ থাকছে মাস্কের কাছেই। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ইলন মাস্কের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ইলন মাস্কের প্রেসিডেন্সি পাওয়ার গুঞ্জন শুধুমাত্র বিরোধী দল রটনা ছাড়া আর কিছুই নয়। এদিকে ক্ষমতা হাতে পাওয়ার আগেই বিভিন্ন মার্কিন নীতি সংস্কারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকার সর্বোচ্চ পাহাড়ের নাম পরিবর্তন থেকে শুরু করে মাদক বিরোধী প্রচারণা শুরুর ঘোষণা, সবকিছু মিলে ট্রাম্পের আসন্ন শাসনামল যে ঘটনাবহুল হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়। এর মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইন বাতিল নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি সুপ্রিম কোর্টে মামলা গড়ালেও সেখানে লড়াইয়ের প্রস্তুতি চলছে বলে জানান তারা। ট্রাম্পের আলোচিত পদক্ষেপের তালিকায় যুক্ত হয়েছে পানামা খাল পুনর্দখলের হুমকিও। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই খালটির শুল্ক কমানো না হলে তা যুক্তরাষ্ট্র পুনরায় দখল করবে বলে হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে এই হুমকির কড়া জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। এক বিবৃতিতে বলেছেন, পানামা খাল ও তার আশেপাশের এলাকার প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর শুধুমাত্র পানামারই অধিকার রয়েছে। পানামা খাল ব্যবহারের জন্য নির্ধারিত ফি যথাযথ বলেও দাবি করেছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। লাল সবুজদের পরের দুটি ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে 24 ও 27 ফেব্রুয়ারি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল হবে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন উঠলে আশার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয়। কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই লাল সবুজের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ। সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই হাইব্রিড মডেলের ফরম্যাটে পড়েছে লাল সবুজ, তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই। ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল। এই গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে এই ম্যাচটি মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই। একই ভেন্যুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শীর্ষ 4-এর প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই, আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ, প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে। বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৯ মার্চ লাহোরে, তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে। আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান, তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এস এম ইকবাল, সময় সংবাদ। মিউজিক ফেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে 11তম বিপিএল এর আনুষ্ঠানিক উন্মাদনা। এর মধ্যে কনসার্টে অংশ নিতে দর্শক আসতে শুরু করেছে মিরপুরে। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, 2:30 থেকে গেট খোলার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু গেট খোলা হয়নি। এখানে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ লম্বা কিন্তু লাইন হয়েছে, দর্শকরা কিন্তু এসেছেন এই বিপিএল মিউজিক ফেস্ট উপভোগ করার জন্য। তবে ভেতর থেকে কিন্তু আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই সাউন্ড চেক হচ্ছে কিংবা রিহার্সালের কাজগুলো হচ্ছে, আমরা সেই আওয়াজ কিন্তু পাচ্ছি। এবং কি লম্বা লাইন যেটা আসলে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা যখন এই স্টেডিয়ামের অঞ্চলে আসি সেই 12টা থেকেই কিন্তু দর্শকদের আনাগোনা শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে কিন্তু লম্বা হয়েছে সেই ভিড়। এবং কি বেশিরভাগ দর্শক যেহেতু অনলাইনে টিকিট ক্রয় করেছেন, সেই অনলাইনে টিকিট ক্রয় করার পরে কিন্তু একটি ফিজিক্যাল টিকিট দেওয়া হয়েছে এবং 1 নম্বর গেট যে গেটটি রয়েছে বিসিবির, সেই 1 নম্বর গেটের পাশেই বুথ রাখা হয়েছে ফিজিক্যাল গেট টিকিট দেওয়ার জন্য এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে কিন্তু তারা লাইনে এসে দাঁড়িয়েছে। নিরাপত্তার কথা বলতে চাই যে এখানে আসলে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা আসলে অবস্থান করে নিচ্ছে নিরাপত্তার জন্য। পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনী রয়েছে এবং কি র্যাবের সদস্যরা রয়েছে, তাছাড়া গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে নির্বিঘ্নে এই কনসার্টটি আয়োজন করার জন্য। আপনারা জানেন এই আয়োজনটি কিন্তু আসলে শুধু যে ঢাকাতেই হচ্ছে তা নয়, এই আজকে ঢাকার পরে কিন্তু 25 তারিখে চট্টগ্রাম, তারপরে সিলেটে হবে কনসার্ট। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ছিলাম মিরপুরে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা উপদেষ্টার। পিলখানা হত্যা তদন্তে কমিশন গঠন। বছরখানেক সময় পেলে সংস্কার কাজ শেষ করার আশা আইন উপদেষ্টার। জাতীয় ঐক্য থাকলে কোনো সরকারই বদলাতে পারবে না রাষ্ট্র সংস্কার। এবং রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।